তোমাদের আগের ক্লাসে রাউলস র সম্পর্কে বলেছিলাম। রাউলস রয়ের দুটো ক্ষেত্র, একটা উদ্বায়ী দ্রাবকে অনুদ্বায়ী দ্রাবক এবং দ্বিতীয় ক্ষেত্র ছিল উদ্বায়ী দ্রাবকে উদ্বায়ী দ্রাবক। শেষেরটা ছিল উদ্বায়ী দ্রাব এবং দ্রাবকের ক্ষেত্রে। সেক্ষেত্রে দ্রবণের বাষ্পচাপ ইজ ইকুয়াল টু দ্রাবকের আংশিক বাষ্পচাপ এবং দ্রাবের আংশিক বাষ্পচাপের যোগফলের সমান, ইজ ইকুয়াল টু x1 অর্থাৎ মোল ভগ্নাংশ দ্রাবকের x2 মোল ভগ্নাংশ দ্রাবক, x1 ইন্টু P10 প্লাস x2 ইন্টু P02। এই হচ্ছে সলিউশনটা ছিল। এখন আমরা বলবো এই রাউলসের সূত্রটা প্রকৃতপক্ষে হেনরির সূত্রের একটি বিশেষ রূপ। এটা কিন্তু আমরা প্রমাণ করতে পারি, এটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসে কোশ্চেন হিসাবে। এখন এ লিকুইড দ্রাবকের ক্ষেত্রে যদি বি গ্যাসীয় দ্রাব দ্রবীভূত হয়, সেই ক্ষেত্রে আমরা হেনরির লটা যদি প্রয়োগ করি তাহলে দাঁড়ায় যে দ্রাবের চাপ গ্যাস স্থিত দ্রাবের চাপ লিকুইড স্থিত গ্যাসের চাপ ইজ ইকুয়াল টু কেইচ ইন্টু, যেটা হচ্ছে হেনরির ধ্রুবক, কেইচ ইন্টু এক্স বি, অর্থাৎ দ্রবণের দ্রাবের মূল ভগ্নাংশ। এখন এই এক্স বি ইজ ইকুয়াল টু 0 থেকে 1 এই রেঞ্জের ভেতরে হেনরির সূত্র প্রযোজ্যতা এবং রাউলসের সূত্র প্রযোজ্যতা, অর্থাৎ যখন এক্স বি ইজ ইকুয়াল টু 0 হচ্ছে তখন সম্পূর্ণ কি থাকছে, দ্রাবক থাকছে, পিওর দ্রাবক। আর এক্স বি ইজ ইকুয়াল টু 1 যখন হচ্ছে তখন পিওর দ্রাব থাকছে। এবার আমরা যদি দেখি এক্স বি ইজ ইকুয়াল টু 0 অর্থাৎ পিওর দ্রাবক, আর এক্স বি ইজ ইকুয়াল টু 1 যদি হয় তখন হচ্ছে বিশুদ্ধ দ্রাব। এবার আমরা যদি এই ইকুয়েশনটা হেনরির ইকুয়েশনে এই কন্ডিশনটা বসাই, কীরকম হবে? যেহেতু এক্স বি ইজ ইকুয়াল টু 1 হলে বিশুদ্ধ দ্রাব হয়, তাহলে তার ক্ষেত্রে পিবি ইজ ইকুয়াল টু P0B বলা যেতে পারে। তাহলে এবার এই ইকুয়েশনটা আমার এখানে বসাচ্ছি, তখন P0B ইজ ইকুয়াল টু KH ইন্টু 1, তাহলে P0B ইজ ইকুয়াল টু KH দাঁড়ালো। এবার যদি এই হেনরির ইকুয়েশন আমি সম্পূর্ণভাবে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, PB ইজ ইকুয়াল টু KH এর বদলে আমরা বসাতে পারি কি P0B ইন্টু XB, যা প্রকৃতপক্ষে রাউলসের সূত্রেরই একটা মেন রূপটা, রাউলসের সূত্র। তাহলে শুরু হয়েছিল হেনরির সূত্র থেকে, পেলাম আমি রাউলসের সূত্র। তাহলে বলা যেতে পারে রাউলসের সূত্র কি হেনরির সূত্রের একটি রূপ মাত্র। এবার আমরা পড়ব আইডিয়াল সলিউশন এবং নন আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশন কাকে বলে? যে দ্রবণ যে কোনো উষ্ণতায় এবং গাঢ়ত্বে রাউলসের সূত্র মেনে চলে তাকে বলবো আইডিয়াল সলিউশন, এবং যারা রাউলসের সূত্র মেনে চলে না তাদেরকে বলবো নন আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশনের ভেতরে কিছু কিছু উদাহরণ আছে, যেমন বেনজিন টলুইন, এবং এছাড়া কি উদাহরণ আছে, কি বলবো, ইথাইল ব্রোমাইড, ইথাইল আয়োডাইড। এছাড়া কি উদাহরণ আছে, একটা হচ্ছে এন হেক্সেন, এন পেন্টেন বা এন হেপটেন, যে কোনো, এদের হচ্ছে আইডিয়াল সলিউশনের উদাহরণ। নন আইডিয়াল সলিউশনের কী কী উদাহরণ আছে? এর আছে সাধারণত আমরা জানি ইথানল C2H5OH ইথানল, আর হচ্ছে অ্যাসিটোন CH3 2CO অ্যাসিটোন, এবং অ্যাসিটোন সঙ্গে CH2 কার্বন ডাইসালফাইড, এদের কম্বিনেশন, এটা হচ্ছে নন আইডিয়াল। এছাড়া জলের সঙ্গে আমরা যদি নাইট্রিক অ্যাসিড মিশিয়ে দিই তাহলে, বা জলের সঙ্গে আমরা যদি HCl মিশিয়ে দিই তাহলে এরা হচ্ছে নন আইডিয়াল সলিউশনের কিন্তু উদাহরণ হয়ে যাচ্ছে। এই নন আইডিয়াল সলিউশনের কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। 1 নম্বর বৈশিষ্ট্য তো আমরা জানলাম, সেটা কি, রাউলসের সূত্র মেনে চলে এরা, রাউলসের সূত্র মেনে চলে, আর এরা রাউলসের সূত্র মেনে চলে না। রাউলসের সূত্র কি, P ইজ ইকুয়াল টু P1 প্লাস P2। আংশিক বাষ্পচাপ হচ্ছে দ্রাবক আর আংশিক বাষ্পচাপ হচ্ছে দ্রাবের ক্ষেত্রে। এদের আমরা যদি ভাঙি, আমরা তো জানি x1 P01 প্লাস x2 P02। এইটা কিন্তু, এই সূত্রটা কিন্তু নন আইডিয়ালরা মেনে চলে না। 2 নম্বর হচ্ছে এ এবং বি
এই যে এখানে এ হচ্ছে কি দ্রাবক আর বি হলো দ্রাবক, এ এ অণুগুলোর ভেতরে এবং বি বি অণুগুলোর ভেতরে যা আকর্ষণ বল আছে, এ বির ভেতরে যদি আকর্ষণ বল সমান হয়, রাফলি ইকুয়াল টু বা সমান হয়, তাহলে তারা কিন্তু নন আইডিয়াল সলিউশন তৈরি করবে। কিন্তু তারা যদি সমান না হয় তাহলে তারা হচ্ছে এরা আইডিয়াল সলিউশন তৈরি করবে, আর যদি সমান না হয় তখন হচ্ছে নন আইডিয়াল সলিউশন তৈরি করবে। কী রকম? ধরে নেওয়া হলো 10 ml দ্রাব আর 20 ml দ্রাব যোগ করে দ্রবণ প্রস্তুত করা হলো। তারা কিন্তু অলওয়েজ যদি 20 + 10 = 30 ml দ্রবণ তৈরি করে, তাহলে কিন্তু বলা যাচ্ছে এটা আইডিয়াল সলিউশন, কারণ এক্ষেত্রে ডেল্টা ভি মিক্সিং নট ইকুয়ালস টু 0। কিন্তু এদের ক্ষেত্রে ডেল্টা ভি মিক্সিং নট ইকুয়ালস টু 0 হবে। কারণ কি? কারণ হলো এর মধ্যে যে আকার বা বি কণাগুলোর ভেতরে যে আকার বা আয়তন, এ বির আকার আয়তনও কিন্তু তার সমান। যদি সমান না হয় তাহলে কিন্তু নট ইকুয়ালস টু 0 হবে। অর্থাৎ এ অণুর মানে ভিন্ন ভিন্ন অণুগুলোর ভেতরে আর সম অণুর ভেতরে কিন্তু আকর্ষণ বল এবং আকার বা আয়তন দুটোই সমান। আর 3 নম্বর হচ্ছে এর ভেতরে আকর্ষণ বল যা আছে, বির ভেতরে যে আকর্ষণ বল আছে, এ বির ভেতরেও কিন্তু সম পরিমাণ আকর্ষণ বল থাকতে হবে। যেহেতু আন্তরাণবিক আকর্ষণ বল কোনো পরিবর্তন হচ্ছে না, তখন ডেল্টা এইচ সলিউশন = 0 হয়ে যাবে। অর্থাৎ তাপের শোষণ বা ত্যাগ কোনোটাই হবে না। কিন্তু এদের ক্ষেত্রে নন আইডিয়ালের ক্ষেত্রে ডেল্টা এইচ সলিউশন =0, অর্থাৎ কিছু পরিমাণ তাপের শোষণ বা ত্যাগ হবেই। কারণটা কি? এ আর এর ভেতরে যে আকর্ষণ বল আছে বা বি আর বি এর ভেতরে যে আকর্ষণ বল আছে, এ আর বি এর ভেতরে কিন্তু আকর্ষণ বল কিন্তু সমান নয়, এদের মতো নয়। ফলে কিন্তু কিছু পরিমাণ তাপের শোষণ বা ত্যাগ হবেই। এবার আমরা অনাদর্শ দ্রবণের বাষ্পচাপ এবং তার মূল ভগ্নাংশের কী লেখচিত্র হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। কীরকম ধরনের হবে? আমরা এখানে দুটো ক্ষেত্র নিয়ে আলোচনা করব। নিচে থাকবে মূল ভগ্নাংশ আর পাশে থাকবে বাষ্পচাপ। এক্ষেত্রে আলোচনা করি, যখন x1 xb = 0, তখন এখানে xb = 1 হলে তখন বাষ্পচাপ এখানে। তাহলে তার গ্রাফ হচ্ছে কীরকম? এরকম। আর যখন xa = 1 আর xa = 0 যখন হচ্ছে, xa = 1 হচ্ছে P0A, আর xa = 0 হলে এখানে হচ্ছে, তাহলে গ্রাফ হলো এইটা। এটা কিসের গ্রাফ? এটা দ্রাবকের গ্রাফ, এটা হচ্ছে দ্রাবের গ্রাফ। তাহলে দ্রবণের গ্রাফ কি হবে? দ্রবণের গ্রাফ হবে এটা। কিন্তু এই গ্রাফটা থেকে আমরা কিন্তু অনাদর্শ দ্রবণে দেখা যাচ্ছে রাউলসের সূত্র অনুসারে এই গ্রাফ, কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষালব্ধ মান এই মানের তুলনায় কিন্তু আলাদা হচ্ছে। কীরকম আলাদা হচ্ছে? কিছু কিছু ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এর ভেতরে আকর্ষণ বল আর বির ভেতরে যে আকর্ষণ বল, তার তুলনায় যদি দেখা যাচ্ছে এ বির ভেতরে আকর্ষণ বল কম হয়, তাহলে কমের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কিছু পরিমাণ বেশি হচ্ছে বাষ্পচাপ, যা মানে থিওরিটিক্যাল যা পাচ্ছি, এক্সপেরিমেন্টাল তার থেকে একটু বেশি পাচ্ছি। এরকম ধরনের একটা উত্তল গ্রাফ পাচ্ছি দ্রবণের ক্ষেত্রে, বাষ্পচাপের ক্ষেত্রে। কি দাঁড়াচ্ছে? এ এবং বির ভেতরে যে আকর্ষণ বল, তার তুলনায় যদি এ বির আকর্ষণ বল বেশি না হয়, কম হয়, তাহলে কি হবে? আকর্ষণ বল কম হওয়ার ফলে বাষ্পীভবনের হারটা অনেক বেশি হয়ে যাবে। বাষ্পীভবনের হার বেশি হওয়া যাওয়া মানেটা কি হবে? পরীক্ষালব্ধ যে মান পাবো, কার দ্রবণের বাষ্পচাপে পরীক্ষালব্ধ যে মান পাবো, তার রাউলসের ল থেকে যে মান পাওয়ার কথা ছিল তার তুলনায় অনেক বেশি হবে। ফলে যে গ্রাফটা হবে সেটা হচ্ছে উত্তল প্রকৃতির, অর্থাৎ উত্তল লেন্সের মতো ওপর দিকটা কিন্তু উঁচু, এইরকম একটা গ্রাফ আমরা পাবো। এখানে দেখা যাবে একটা নির্দিষ্ট উচ্চতা, একটা নির্দিষ্ট মূল ভগ্নাংশে এইটার মান হচ্ছে সর্বাধিক। এই মূল কম্পোজিশনটাকে আমরা ওয়াই দ্বারা চিহ্নিত করলাম। এই
ওয়াই অংশ, এই মোল ওয়াই সংযুক্তিতে সব থেকে বেশি পাচ্ছি কি দ্রবণের বাষ্পচাপ। আমরা সব থেকে বেশি পাচ্ছি এই সর্বোচ্চ বিন্দুতেই কিন্তু দ্রবণের বয়লিং পয়েন্ট হয়ে যাবে, অর্থাৎ স্ফুটনাঙ্ক হবে সর্বনিম্ন। কারণ আমরা জানি এটা, কারণ বাষ্পচাপ যদি সর্বাধিক হয় যে পয়েন্টে, তাহলে তার ক্ষেত্রে স্ফুটনাঙ্ক হবে সর্বনিম্ন ওই পজিশনটায়। আর একটা কন্ডিশন দেখা যায় যেখানে এই উত্তল হওয়ার বদলে কিন্তু অবতল হয়। কীরকম, কারণটা কি? তার এক্সপেরিমেন্টাল মান কি হচ্ছে এখানে বেশি হচ্ছে কার থেকে? রাউলস ল থেকে। তাদের ক্ষেত্রে রাউলস ল তুলনায় কম হয়, সেটার ক্ষেত্রে দেখা যায়। এখানে সিডি ধরা হলো, এক্সি ইজ ইকুয়াল টু 1 যখন হবে তখন বাষ্পচাপ হবে পিসি 0, আর যখন এক্সি ইজ ইকুয়াল টু 0 হবে তখন এখানে, তাহলে গ্রাফটা দাঁড়াবে এরকম। আবার অনুরূপভাবে যদি এক্স ডি ছোটো হাতে না বড় হাতে ডি ইজ ইকুয়াল টু 0 এখানে, আর এক্স ডি এখানে যদি 1 হয়, তাহলে তার ক্ষেত্রে এখানে এক্স ডি পিডি 0 এখানে, তাহলে তার ক্ষেত্রে গ্রাফটা হবে এই রকম। দ্রবণের তাহলে কী রকম হবে? দ্রবণের গ্রাফটা হবে এরকম, দ্রবণের বাষ্পচাপের ক্ষেত্রে। কিন্তু যদি এদের ক্ষেত্রে দেখা যায় এ এবং বিবির ভেতরে আকর্ষণ বল, যদি এ বির আকর্ষণ বল তার তুলনায় বেশি হয়, এদের তুলনায় যদি বেশি হয়, তাহলে টেনে থাকবে পরস্পরকে। তাহলে টেনে থাকার ফলে বাষ্পীভবনের হারটাও কী হবে? কম হয়ে যাবে, বা কম পরিমাণ বাষ্পীভূত হবে। তাহলে পরীক্ষালব্ধ মানটা কী হবে? রাউলসের যে সূত্রের থেকে যে মান পাবো তার তুলনায় কম হবে। তাহলে কীরকম দেখাচ্ছে? এটা হচ্ছে আমরা কি থিওরিটিক্যাল গ্রাফ, তাহলে এর তুলনায় কম হবে প্রতিটা ক্ষেত্রেই এরকম। তাহলে দ্রবণের ক্ষেত্রেও এইরকম হবে, কম হবে। তাহলে দেখা যাচ্ছে একটা জায়গায় কিন্তু সর্বাধিক কম হচ্ছে, তার কম্পোজিশনটাকে আমরা সংযুক্তিটাকে ওয়াই দ্বারা চিহ্নিত করলাম। হলোটা তাহলে কি? পরীক্ষালব্ধ মান রাউলসের মানের তুলনায় কম হলো, তাহলে অবতল প্রকৃতির দেখতে হলো। অবতল প্রকৃতির হওয়ার ফলে সর্বনিম্ন বাষ্পচাপ পেলাম একটা জায়গায়। আমরা সর্বনিম্ন বাষ্পচাপ কোথায় পেলাম? এখানে একটা সর্বনিম্ন বাষ্পচাপ পেলাম। সর্বনিম্ন বাষ্পচাপ মানে কি? তাহলে আমরা পাবো কি? একটা সর্বোচ্চ স্ফুটনাঙ্ক পাবো ওই সংযুক্তিতে, অর্থাৎ ওয়াই সংযুক্তিতে আমরা সর্বোচ্চ স্ফুটনাঙ্ক পাবো। ঠিক যেমন এখানে পেয়েছিলাম ওয়াই সংযুক্তিতে একটা সর্বনিম্ন বয়েলিং পয়েন্ট পেয়েছিলাম, কার ক্ষেত্রে? এইটা যেহেতু এইটা ওপর দিকে উঠে যাচ্ছে, উত্তল হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে পজিটিভ বিচ্যুতি, অর্থাৎ ধনাত্মক বিচ্যুতি। আর যেহেতু এটা নিচের দিকে নেমে যাচ্ছে, কমে যাচ্ছে, সেই জন্য ইহাকে বলা হচ্ছে নেগেটিভ বিচ্যুতি বা ঋণাত্মক বিচ্যুতি। এই হচ্ছে দুটোর মধ্যে তফাৎ। এবার আমরা কিছু কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব। প্রথম যে উদাহরণটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পজিটিভ বিচ্যুতির ইথানল এবং অ্যাসিটোন। ইথানল অ্যাসিটোনের ক্ষেত্রে আমরা যদি দেখি, ইথানলের অণুগুলো, পরস্পরের অণুগুলো নিজেদের ভেতরে হাইড্রোজেন বন্ধন দ্বারা এরা কিন্তু আবদ্ধ থাকে। আর অ্যাসিটোনের অণুগুলো নিজেদের ভেতরে কি থাকে? ডাইপোল ইন্টারাকশন দ্বারা আবদ্ধ থাকে। কিন্তু যখন এই ইথানল এবং অ্যাসিটোনকে পরস্পরের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে, তখন কি হবে? ইথানলের যে হাইড্রোজেন বন্ধনের যে ফাঁক রয়েছে, সেই ফাঁকে কি হবে? অ্যাসিটোনগুলো প্রবেশ করে যাবে। অ্যাসিটোনগুলো প্রবেশ করে যাওয়ার ফলে তাদের ভেতরে যে আকর্ষণ বলটা, সেই আকর্ষণ বলটা কিন্তু দুর্বল হয়ে যাবে। ফলে কি হয়ে যাবে? ফলে তারা কিন্তু তুলনামূলকভাবে কি হবে? বেশি পরিমাণে বাষ্পায়ন হবে এবং পজিটিভ বিচ্যুতি দেখাবে। যদি অ্যাসিটোন আর কার্বন ডাইসালফাইডের কথা যদি আলোচনা করি, অ্যাসিটোনের ক্ষেত্রে আমরা দেখছি কি ডাইপোল ইন্টারাকশন, মানে দ্বিমেরু ভ্রামকের মধ্যে ইন্টারাকশন দ্বারা এরা কি করে? বন্ধনে আবদ্ধ থাকে। কার্বন ডাইসালফাইড এরা কিন্তু লন্ডন ফোর্স দ্বারা আবদ্ধ থাকে। কিন্তু যখনই কার্বন ডাইসালফাইড অ্যাসিটোনে মিশিয়ে দেওয়া হবে, তখন এদের কিন্তু আকর্ষণ বলটা কিন্তু দুর্বল হয়ে যায়। আকর্ষণ বলটা দুর্বল হয়ে যাওয়ার ফলে তারা কিন্তু পজিটিভ বিচ্যুতি প্রদর্শন করে। তাহলে এই দুটো পজিটিভ বিচ্যুতির উদাহরণ। নেগেটিভ বিচ্যুতির উদাহরণ হচ্ছে অ্যাসিটোন এবং ক্লোরোফর্ম। অ্যাসিটোন নিজে ডাইপোল ইন্টারাকশন দ্বারা নিজেদের ভেতরে বন্ধনে আবদ্ধ থাকে। ক্লোরোফর্ম কিন্তু সেই রকমভাবে কিছু নয়, কিন্তু এরা দুজনের
যখন একসঙ্গে মিশিয়ে দেওয়া হবে, অর্থাৎ অ্যাসিটনে ক্লোরোফর্ম যখন মিশিয়ে দেওয়া হবে, তখন তারা কিন্তু একটা শক্তিশালী হাইড্রোজেন বন্ডিং গঠন করবে। কীরকম হাইড্রোজেন বন্ডিং গঠন করবে? CH3C, এখানে CH3, এখানে ডবল বন্ধন ও আছে অ্যাসিটনের, আর ক্লোরোফর্মের এই হাইড্রোজেনটার সঙ্গে কিন্তু তারা কিন্তু হাইড্রোজেন বন্ডিং করবে, অর্থাৎ এইরকম এই শক্তিশালী হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয় বলে তাহলে কি হবে, বাষ্পীভবন হারটা কিন্তু তুলনামূলকভাবে কমে যাবে, ফলে নেগেটিভ বিচ্যুতি দেখাবে। জল আর নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখেছি, জলে নাইট্রিক অ্যাসিড দেওয়ার সঙ্গে সঙ্গে নাইট্রিক অ্যাসিড এবং জলের মধ্যে একটা বিক্রিয়া হবে, বিক্রিয়া হয়ে কি হবে, H3O+ আর NO3- তৈরি করবে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। এদের মধ্যে আন্তর আয়নিক একটা বন্ধন সৃষ্টি হবে, যেটা খুব শক্তিশালী, স্ট্রং। ফলে কি হবে, বাষ্পীভবনের হারটা কিন্তু কমে যাবে এবং নেগেটিভ বিচ্যুতি দেখাবে, অর্থাৎ কার্ভটা নিচের দিকে নেমে যাবে। পজিটিভ বিচ্যুতির ক্ষেত্রে ডেল্টা এইচ সলিউশন সেটা কিন্তু অলওয়েজ গ্রেটার দ্যান 0, অর্থাৎ কি, এরা তাপ শোষক হবে, তাপ শোষক। আর নেগেটিভ বিচ্যুতির ক্ষেত্রে ডেল্টা এইচ সলিউশনটা অলওয়েজ গ্রেটার দ্যান 0, অর্থাৎ তাপদায়ী বিক্রিয়া কিন্তু এখানে হবে, তাপ উৎপাদন হবে। পরে আমরা পড়ব স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণ বা অ্যাজিট্রপিক মিক্সচার। অ্যাজিট্রপিক মিক্সচার কি? যেসব তরল মিশ্রণে স্থির উষ্ণতায় ও চাপে অপরিবর্তিত সংযুক্তিতে পাতিত হয়, অর্থাৎ কি, যদি আমি বাষ্পটাকে পাতিত করি তার ভেতরেও যা কম্পোজিশন পাবো, আর যেটা রয়ে গেছে লিকুইড তার ভেতরেও কিন্তু কম্পোজিশন এক থাকবে, কার, দ্রাব এবং দ্রাবকের। পজিটিভ বিচ্যুতির ক্ষেত্রে কি দেখলাম আমরা? পজিটিভ বিচ্যুতির ক্ষেত্রে আমরা দেখলাম, অর্থাৎ একটা নির্দিষ্ট পয়েন্টে, অর্থাৎ সর্বোচ্চ একটা বাষ্পচাপ আমরা পেলাম, সর্বোচ্চ বাষ্পচাপ মানেই হচ্ছে সেখান থেকে আমরা পেলাম কি, একটা সর্বনিম্ন স্ফুটনাঙ্ক পেলাম, বয়েলিং পয়েন্ট পেলাম কিন্তু সর্বনিম্ন। আবার নেগেটিভ বিচ্যুতির ক্ষেত্রে পেলাম সর্বনিম্ন বাষ্পচাপ, আর সেখান থেকে পেলাম আমরা বয়েলিং পয়েন্ট কিন্তু সর্বোচ্চ। অ্যাজিওট্রপিক মিক্সচারের ক্ষেত্রে কি হচ্ছে, যদি দ্রবণটাকে আমি উত্তপ্ত করি তাহলে ভেপারগুলো উঠবে, তাদেরকে যদি আমি একটা জায়গায় আবদ্ধ পাত্রে নিয়ে সেই কনসেন্ট্রেট করে একটা পাত্রে যদি জড়ো করি তাহলে সেখানে যে লিকুইডটা পড়ে থাকবে তার ভেতরে যে দ্রাব এবং দ্রাবকের যে কম্পোজিশন পাবো, সংযুক্তি পাবো, আর এইতেও কিন্তু একই পরিমাণ সংযুক্তি পাবো, সেখানে কিন্তু আলাদা হবে না, যেহেতু দুটোই উদ্বায়ী। এবং এই দ্রবণটার ক্ষেত্রেই স্পেশালি কিন্তু এইটা হয়, এই জন্য এদেরকে বলা হচ্ছে অ্যাজিওট্রপিক মিক্সচার। দু ধরনের অ্যাজিওট্রপিক মিক্সচার পাওয়া যায়, একটা হচ্ছে সর্বনিম্ন স্ফুটনাঙ্কযুক্ত অ্যাজিওট্রপিক মিক্সচার আর সর্বোচ্চ স্ফুটনাঙ্কযুক্ত অ্যাজিওট্রপিক মিক্সচার। দুটো তো তোমরা বুঝতেই পারছো, পজিটিভ বিচ্যুতির ক্ষেত্রে এটা দেখায় আর নেগেটিভ বিচ্যুতির ক্ষেত্রে এটা দেখাবে। তোমাদের কলিগেটিভ প্রপার্টি পড়াবো। কলিগেটিভ প্রপার্টি কি? কলিগেটিভ প্রপার্টি হলো সংখ্যাগত ধর্ম বা সমাবর্তী ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি কি? দ্রবণের যে ধর্ম দ্রবণে দ্রবীভূত দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর করে না, শুধুমাত্র দ্রবণে উপস্থিত দ্রাবের কণাগুলোর ওপর নির্ভর করবে। অর্থাৎ যদি কোনো দ্রবণ হয় তার ভেতরে কণাগুলোর সংখ্যার তারতম্য করলে এই ধর্মগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। কি কি আছে কলিগেটিভ প্রপার্টি? আমাদের চারখানা কলিগেটিভ প্রপার্টি আমরা আছে। 1 নম্বর হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, 2 নম্বর হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন, 3 নম্বর হচ্ছে হিমাঙ্কের অবনমন, 4 নম্বর হচ্ছে অভিস্রবণ চাপ। আজকে তোমাদের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন পড়াবো। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন হলো কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাবের লঘু দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান দ্রবণে উপস্থিত দ্রাবের
মোল ভগ্নাংশের সমান। এখানে দেখা যাচ্ছে দ্রবণের বাষ্পচাপ এটা, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ছিল P0, তাহলে এদের মধ্যে তফাৎ হচ্ছে এইটা, তাহলে আপেক্ষিক অবনমন তাহলে এটা ইজ ইকুয়াল টু দ্রাবের মোল ভগ্নাংশের সমান। এইটাই হচ্ছে গাণিতিক রূপ বাষ্পচাপের আপেক্ষিক অবনমনে। এখান থেকে আমরা কিন্তু অঙ্ক করি, সাধারণত দ্রাবের মলিকুলার ওয়েট এখান থেকে নির্ণয় করি। এখন যদি দ্রাবক W1 গ্রাম নেওয়া হয় এবং দ্রাব যদি W1 গ্রাম নেওয়া হয় আর দ্রাব যদি W2 গ্রাম নেওয়া হয়, তাহলে তাদের যদি আণবিক গুরুত্ব যথাক্রমে M1 M2 হয় এবং মোল সংখ্যা তাহলে কত হবে, N1 ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে W1 বাই M1, N2 ইজ ইকুয়াল টু W2 বাই M2। তাহলে বাষ্পচাপে আপেক্ষিক অবনমন ইজ ইকুয়াল টু কি, মোল ভগ্নাংশ অফ দ্রাব x2, এটা মানে হলো N2 বাই N1 প্লাস N2। অতি লঘু দ্রবণ হয় তাহলে N2-র মান খুব কম, N1 প্লাস N2 রাফলি ইকুয়াল টু N1 ইজ ইকুয়াল টু N2 বাই N1 ইজ ইকুয়াল টু W2 বাই M2 গুণিতক ওপরে চলে যাচ্ছে M1 বাই W1, তাহলে দাঁড়াচ্ছে W2 M1 বাই W1 M2। এই হচ্ছে সমীকরণ, কিন্তু অতি লঘুর ক্ষেত্রে এই সমীকরণ। আর একটা হয় যদি অতি লঘু না হয় তাহলে তার ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে। যদি অতি লঘু না হতো তাহলে N1 N2 দুটোকেই রাখা হতো, তাই ওপরের এই সমীকরণটাকে আমরা কিন্তু উল্টে নিলাম, P0 বাই P0 মাইনাস P ইজ ইকুয়াল টু N1 প্লাস N2 বাই N2। এখান থেকে আমরা যদি সমজাতীয় কেটে দিই তাহলে N1 বাই N2 প্লাস 1 হচ্ছে। এই 1টাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে সমীকরণটা কীরকম পরিবর্তিত হবে এই রকমভাবে। সমীকরণটা দাঁড়াচ্ছে 1-এর সঙ্গে এখানে যদি সরল করা হয় তাহলে এইটা দাঁড়াবে P বাই P0 মাইনাস P, আর এটাকে যখন বসাবো আমি W আর M দিয়ে তাহলে পরিবর্তিত হয়ে যাবে W1 ইন্টু M2 বাই W1 ইন্টু Y2। এইখানে এই M2কে একদিকে রেখে বাকিটাকে যদি পরিবর্তন করি তাহলে দাঁড়াচ্ছে M2 ইজ ইকুয়াল টু M1 W2 বাই W1, বাকি হচ্ছে P বাই P0 মাইনাস P। এই সমীকরণ থেকে আমরা ম্যাথ করব। আজ এখান পর্যন্তই।